ইন্ডিয়াতে বিয়ে হওয়ার পর না আমার নতুন অনেক কিছু অভিজ্ঞতা হয়েছে। আমরা যতই ভাবি না কেন বাংলাদেশ, ইন্ডিয়া একই তো। সবাই বাঙালি। বাট আমাদের চালচলন, কথাবার্তার স্টাইল সবকিছুর মধ্যেই কিন্তু একটু ভিন্নতা আছে। এমনকি খাবার-দাবারের মধ্যেও কিন্তু অনেক পার্থক্য আছে। আজকে আমি তোমাদের সাথে ইন্ডিয়াতে বিয়ে হয়ে আসার পর নতুন অভিজ্ঞতা পেয়েছি। তার মধ্যে মাছ নিয়ে আমার একটা অভিজ্ঞতা হয়েছিল। সেটা খুবই হাস্যরসক। এটা তোমাদের সাথে শেয়ার করব। যখনই কোনো মেয়ের বিয়ে হয় তখনই দেখবে যে আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব সবাই ফোন করে জিজ্ঞাসা করবে যে নতুন পরিবেশে তার কেমন লাগছে, মানিয়ে নিতে পারছে কিনা, নতুন কি অভিজ্ঞতা হয়েছে। এমনি একবার আমাকে এক বান্ধবী ফোন করে বলে যে তোদের দেশে নাকি মাছ কেটে বিক্রি করে। আমি আবার তখন বলছিলাম মাছ তো সবাই কেটেই বিক্রি করে। বাজার থেকে মাছ কিনলে কি আর আস্ত মাছ এখন আমরা বাড়িতে নিয়ে আসি? মাছ তো কেটে পিস করেই বাড়িতে আনা হয়। বলল কি না আমি সেটা বলছি না। আমি বলছিলাম আমি শুনেছি ইন্ডিয়াতে নাকি যার যতটুকু মাছ লাগে ততটুকুই কিনে নিয়ে আসে। গোটা মাছ নাকি কেউ নিয়েই আসে না। আমি বললাম হ্যাঁ, এটা ঠিক বলেছিস। এইখানে আবার যে যেই মাছটা খাবে ঠিক ততটুকুই মাছ কিনে নিয়ে আসে। একদিকে ভালোই হয়। সবাই প্রত্যেকদিন টাটকা মাছই খেতে পারে। আমাদের তো বাংলাদেশে মাছ কিনতে হলে একটা গোটা মাছই কিনতে হয়। এইখানকার মানুষ না চিতল, বোয়াল, আইন, কাটা মাছ মানে কাতল মাছ, তারপর রুই মাছ যার যতটুকুই প্রয়োজন ততটুকুই কিনে আনতে পারে। কারো যদি মনে হয় আজকে আমি শুধু পেটি খাবো, সে পেটির মাছই কিনে নিয়ে আসে। বা যে গাদা খাবে গাদার মাছই কিনে নিয়ে আসে। বা আলাদা করে জানিস মাথাও কিনতে পাওয়া যায়, মাছের লেজাও কিনতে পাওয়া যায়। কতই সুবিধা, তাই না? প্রথম তো আমিও অবাক হয়ে গিয়েছিলাম যে কি ব্যাপার, এরা গোটা মাছ কেন নিয়ে আসে না, এই অল্প করে মাছ নিয়ে আসে। কিন্তু পরে আমি দিদিকে জিজ্ঞাসা করলাম তোমরা গোটা মাছ কেন নিয়ে আসো না, এই অল্প করে মাছ তোমাদের কেটে বিক্রি করে। দিদি বলল কি এইখানে তো এইভাবেই বিক্রি হয়, যার যতটুকু দরকার ঠিক ততটুকুই মাছ আনতে পারে। তো আমি আমার বান্ধবীকে বলেছিলাম জানিস একটা জিনিস দেখে খুব অবাক হলাম, সব মাছ কেটে বিক্রি করলো, ইলিশ মাছ আবার গোটাই কিনতে হয়। ইলিশ মাছ না কেটে বিক্রি হয় না। এখানকার মানুষ চিতল, আইন, বোয়াল যে কোনো সময় খেতে পারে। বাট ইলিশ মাছটাই মনে হয় সব থেকে কম খাওয়া হয়। তো ইলিশ মাছটা গোটাই কিনতে হয়। ভালো ইলিশ মাছ কিনতে গেলে এখানে প্রায় 1700-1800 টাকার মতো পড়ে যায়। থেকে অনেকেই হয়তো বা ভাবে যে এর থেকে চিতল মাছ খাওয়াই ভালো। কিন্তু আমাদের বাংলাদেশে দেখবি যে অন্যান্য সব মাছ কারো বাড়িতে সবসময় আসুক আর না আসুক, ইলিশ মাছ তো বেশিরভাগ মানুষের ঘরেই থাকে। পরে আমার মনে হয়েছে যে ইলিশ মাছটাও কেটে বিক্রি করলে খুব ভালো হতো। তাহলে অনেক মানুষই আনন্দ করে ইলিশ মাছটাও খেতে পারতো। আর বাংলাদেশেও যদি এইভাবে মাছ কেটে বিক্রি করতো না, অনেক মানুষই সব রকম মাছই খেতে পারতো। আমি সবার কথা বলছি না, বাট চিতল মাছ, বড় আইন মাছ, বোয়াল মাছ তো আমার কাছে মনে হয় বড়লোকদের শোভা, আর গরিবদের জন্য শুধু চোখের খিদা। শেষে এটাই বলবো এইখানকার এই মাছ বিক্রি করার সিস্টেমটা আমার সত্যিই খুব ভালো লাগে। এই তো আজকে আবার হলো বাড়িতে ইলিশ মাছ নিয়ে আসা হয়েছে। আর আমার কাছে মনে হয় ইলিশ মাছের এই রেসিপিটাই সব থেকে বেস্ট। সাথে আবার আজকে ইলিশ মাছের মাথা দিয়ে লাউয়ের ঘন্ট করছি। বেশিরভাগ সময় দেখা যায় লাউয়ের ঘন্টটা কাতল মাছের মাথা দিয়ে করা হয়, আর ইলিশ মাছের মাথা দিয়ে চাল কুমড়া ঘন্ট করা হয়। কিন্তু হঠাৎ আমাদের মনে হলো কি যে একবার লাউয়ের ঘন্টটাও ইলিশ মাছের মাথা দিয়ে করে দেখি খেতে কেমন লাগে। বাট রান্না করার পর বুঝতে পারলাম ইলিশ মাছের মাথা দিয়ে যাই রান্না করা হোক না কেন সেইটাই খেতে অমৃতর মতোই লাগবে। এই দেখো এদিকে আমার সরিষা বাটাটাও হয়ে গেছে। ইন্ডিয়াতে আসার পর দেখলাম সরিষা বাটা রান্না করার সময় ওরা পোস্ত বাটা দেয়, আর তাতে এই সর্ষে বাটার টেস্টটা অনেক বেশি ভালো হয়ে যায়। আর সাথে একটু মিষ্টিটাও দেয়। আমরা কিন্তু বাংলাদেশে সরিষা বাটাটা রান্না করতাম শুধুমাত্র সরিষা আর হলো কাঁচা লঙ্কা দিয়ে। আর মিষ্টির পরিমাণ বাংলাদেশে একটু কমই খাওয়া হয়, কিন্তু ইন্ডিয়াতে আবার সব রান্নায় হালকা একটু মিষ্টি না দিলে ওদের খেতে ভালো লাগে না। এই তো আমার সরিষা বাটাটাও হয়ে গেছে, সাথে আমার লাউ ঘন্টটা হয়ে গেছে। এখন এইটাকে ভালো মতো ভাজা করে নিব। সাথে একটু কাঁকরোলও ভাজছি। ওর আর বেশি কিছু রান্না হয়নি, এই কাঁকরোল ভাজা, ইলিশ মাছের সর্ষে বাটা, লাউ দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট, আর একটু আলু করলা ভাজা। অনেকদিন ধরে মনে হলো করলাগুলো ফ্রিজে নষ্ট হয়ে যাচ্ছে, আর আলু করলা ভাজাটাও খাওয়া হয় না, তার জন্য একটু আলু করলা ভেজে নিলাম। যেহেতু বিয়ের আগে সেরকম কোনো রান্নাই পারতাম না, টুকটাক মানে কাজ চলে যেত এরকম রান্না পারতাম। তো বিয়ের পরে আমি যত রান্না শিখেছি সব বেশিরভাগ আমার শাশুড়ি মার কাছ থেকেই শিখেছি। আর আমার শাশুড়ি মার হাতের রান্না না সত্যি অনেক ভালো। মোটামুটি আমার রান্না শেষ, এখন ভাতটা
হলে ঘরবাড়িগুলো গুছিয়ে নিব। এইটাই সুযোগ জানো, বাবাকে স্কুলে দিয়ে এসে রান্নাবান্না, ঘরবাড়ি গোছানো সবই সুন্দর মতো হয়ে যায়। আচ্ছা, আজকে তো আমি আমার একটা সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলাম। তোমাদেরও বিয়ের পর যদি নতুন কোনো কিছুর অভিজ্ঞতা থাকে অবশ্যই শেয়ার করবে। রান্নাবান্না শেষ করে এই তো রান্নাঘর একদম পরিষ্কার করে নিলাম। হঠাৎ করে বাইরে তাকিয়ে দেখি কি বৃষ্টি পড়ছে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করি। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থেকো। আমাদেরকে ভালো লেগে থাকলে আমাদের ইউটিউব পেজ আর ফেসবুক পেজকে একটা ফলো আর সাবস্ক্রাইব করে দিও। তাহলে তোমাদের সাথে আরো অনেক সুন্দর সুন্দর গল্প শেয়ার করতে পারবো।